শাওন বুথ এফএম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি শাওন। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা চাই প্রতিনিয়ত মানুষের জীবনে কোন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার এবং এরই মাঝে আপনাদের সবার ভালোবাসায় প্রতিনিয়ত ঘটনাগুলো নিয়ে ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। এবং আমাদের এপিসোড যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। যেভাবে এই ঘটনাটি ঘটেছে আমি সেভাবেই বলছি। আমাদের হাটের নিচে বেশ পুরানো পিতলের একটা কলসি আছে, খুব সুন্দর নকশাটা। মাঝরাতে কলসিটা অদ্ভুতভাবে নাড়ে আর ঝুনঝুন আওয়াজ হয়। আমি ভাবতাম ইঁদুর টিদুর হয়তো ঢুকেছে, কিন্তু একদিন রাতে আওয়াজটা প্রচণ্ড বেড়ে যায়। মনে হচ্ছিল যেন কলসির ভিতর ভাঙচুর হচ্ছে। আমি উঠে দেখার জন্য যে কলসিটার ভিতরে কি আছে। তখন লোডশেডিং চলছিল, তাই অন্ধকারে খাটের তলায় কলসিটা খুঁজে পাই। তারপর সেটা বের করার চেষ্টা করি, কিন্তু বের করতে গিয়ে আমি ব্যর্থ হই। আমি বুঝতে পারি সেটা অনেক ভারী। আমি অনেকক্ষণ টানাটানির পরও কলসিটাকে এক চুলও নড়াতে পারিনি। আমি ভাবলাম মা হয়তো ভারী কিছু রেখেছে। পরদিন বুড়ে ঘুম ভাঙার পরই আমি কলসিতে কি আছে দেখতে চাইলাম, কিন্তু কলসিটা তখন সম্পূর্ণ খালি ছিল আর এটার ওজনও স্বাভাবিক ছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম, কালকে ওই কলসিটাকে কি রেখেছিলে? কিন্তু অবাক হয়ে মা বলল, আমি তো কলসিটাতে কিছুই রাখিনি। কেন? তখন খানিকটা অবাক লেগেছিল। এই ঘটনা শুনে আমার ভাই বলল, রাতে আমার ঘুমের ঘোরে ভুলভাল হয়তো মনে কিছু দেখেছি আমি ভাইকে ঘটনাটি প্রায় ভুলেই গেলাম সেই ঘটনাটি। তারপর একদিন বাসায় সবাই মিলে সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ব্যাপারে, কিন্তু যাওয়ার সকালে হঠাৎ খুবই অসুস্থ লেগেছিল, তাই আর যাওয়া হলো না। আমি আর মা ছাড়া সবাই ঘুরতে গেল। অদ্ভুত ব্যাপার হলো, ওরা ঘুরতে যাওয়ার পরপরই আমার অসুস্থতার ভাবটা কমে গেল। আমি মাকে বললাম, বাবাকে ফোন করে বলি গাড়ি নিয়ে ফেরত নিয়ে আমাকে নিয়ে যায় যেন, কিন্তু মা রাজি হলেন না। বললেন এত ঝামেলা করার দরকার নেই। আমি অগত্যা নিজের ঘরে গিয়ে বসে রইলাম। বিকালের দিকে হঠাৎ করে খুব জোর তুফান শুরু হইল। ইলেকট্রিসিটি চলে গেল। আমাদের বাড়ি রোতর মতন পুরো অন্ধকার হয়ে গেল। মা আমাকে বলল সব বালতি টালটি যেন পানি ভর্তি করে রাখি, কারণ জোরের মধ্যে আর কারেন্ট আসবে না। আমি মায়ের কথা মতোই সমস্ত কিছুতে পানি ভরে রাখলাম। কি মনে করে যেন পিতলের কলসিটা ভর্তি করে রাখলাম, যাতে পানির জন্য অসুবিধা না হয়। একদিন জোরের কারণে বাবারা আসতে পারছে না, কারণ ওদের গাড়িও নাকি নষ্ট হয়ে গেছে। তাই কাছাকাছি একটা ফুফুর বাসায় উঠেছে, কাল সকালেই আসবে। তারপর রাতে মা হরিকেন ধরিয়ে রান্নাঘরে যায় খাবার বানাতে, আর আমি আমার ঘরে কি যেন করছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের প্রচণ্ড একটা চিৎকার ভেসে আসলো। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। হরিকেনের আলো স্পষ্ট দেখতে পাচ্ছি যে মায়ের মুখ ছাই বর্ণ হয়ে গেছে। তিনি ভয়ে কাঁপছেন। আমাকে দেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ধরি তুই কি পিতলের কলসিটার মধ্যে কি রেখেছিস? বলতে বলতে মা আরও ভীত হয়ে পড়লেন। আমি বললাম, কেন? টেপ থেকে পানি ভরে রেখেছি। মা বললেন, দেখ তো কলসিটা কি। আমি হরিকেন এগিয়ে নিয়ে দেখি কলসি ভর্তি রক্ত।
আমি মায়ের মতো ভীষণ ভয় পেয়ে যাই। মা বলল, এগুলো কোথা থেকে এলো? আমি কিছুই বুঝতে পারছি না। রক্ত এলো কোথা থেকে? অন্য বালতি দুটোই দেখলাম পানি আছে। তাহলে এটাতে তো এ বিষয়ে মা আর আমার সাথে আর কোনো কথা বললেন না। সেদিন রাতে কিছু খাওয়া হলো না। মা আমার সঙ্গে ঘুমাতে এলেন। সারা রাত ধরে প্রচণ্ড জ্বর হলো, বৃষ্টি হলো। বাড়ির পিছনে বাঁশঝাড়ের শন শব্দে ভয় দনিয়ে দিল। শেষ রাতের দিকে অবাক কলসিতে জন শব্দ শুরু হলো। আমি মাকে ডাকলাম না, যদি মা ভয় পান। অথচ কলসিটা রান্নাঘর থেকে এ ঘরে আনাই হয়নি। পরদিন সকালে বাবা ফোন করে জানালেন যে তারা আজও আসতে পারবেন না, কারণ আমাদের ফুফুর স্বামী অর্থাৎ আমার ফুফা মারা গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা খুব অবাক হলাম। এরপর ফুফুর বাসায় যাওয়ার জন্য তৈরি হলাম, কিন্তু শেষে আর যাওয়া হলো না, কারণ বাবা ফোন করে বারণ করলেন। কী কারণে মানা করেছেন তা আমি বুঝতে পারলাম না। মাকে দেখে মনে হচ্ছিল তিনি হয়তো কিছু জানেন, কিন্তু আমাকে কিছুই বললেন না। মনমরা হয়ে বসে আছি। একটা সুস্থ সরল মানুষ হুট করেই চলে গেল। হঠাৎ কলসিটার এক কথা মনে পড়ে আসে। আচ্ছা, কলসিটা এখন কই? আমি খাটের তলায় উকি দিয়ে দেখলাম এখানেই রয়েছে। বের করে দেখি এটাতে অনেক নতুন আর ঝকঝকে লাগছে। মনে হচ্ছিল এটা যেন স্বর্ণের তৈরি। কলসিটাতে তখনও রক্ত ছিল না। কলসিটা নিচটা অন্ধকার ছিল, তাই ওখানে কিছুটা আছে কিনা দেখতে হাত দিলাম। হাত দিতেই শিউরে উঠলাম, কারণ আমার মনে হচ্ছিল যে কলসিতে মাংস রয়েছে। কে জানি অবচেতনায় মন বলে উঠতে সরিয়ে নিল। এখানেই বিপদ, প্রচণ্ড বিপদ। আমি হাত কলসি থেকে বের করার চেষ্টা করতে লাগলাম। তখন মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে আমার হাতটা টেনে ধরেছে। বরফের মতন ঠান্ডা একটা হাত কলসির ভিতর থেকে আমার হাতটা শক্ত করে ধরে চিৎকার দিচ্ছি, কিন্তু শক্তি পাচ্ছি না। তবুও মাকে ডাকলাম। মা এসে টানাটানি করে আমার হাত বের করলো, কিন্তু আমি বুঝতে পারলাম না যে এগুলো আমার সাথে কেন হচ্ছে। আমি মাকে বললাম, মা, নিশ্চয়ই এই কোনো অভিশপ্ত কলসি, যে কিনা আমাদেরকে বারবার ভয় দেখাচ্ছে। এটিতে কোনো খারাপ শয়তানের প্রণোচনা লুকিয়ে রয়েছে। যেই মাত্র কলসি থেকে হাত বের করে ভয়ে আমি আর মা শিউরে আসি, সেই সময় হঠাৎ কেউ যেন দরজায় কড়া নাড়ে। এমনিতেই আমার ভয় পেয়ে আসি, তখন আরও ভয় লাগছিল। আমার তো মনে হচ্ছিল যেন জিনি এসেছে, কারণ এই সময় আমার বাড়ির চারপাশে আর কারো বাড়ি নেই। তাই আমি দরজা খোলার বিকপাক গেছিলাম, কিন্তু মা বলল, জানাজা শেষ করে তোর বাবাও ফিরতে পারে। এই ভেবে অবশেষে দরজা খুললাম। দরজা খুলে আমি আরেক দফা ভয় পেয়ে গেলাম। একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, বিবর্ণ একটা কালো চাদর নিয়ে নিজেকে আড়াল করে রেখেছে উনি। শুধু একটাই চোখ দেখা যাচ্ছিল। মা ভয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? এখানে কেন এসেছেন? উনি জানালেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চিৎকার শুনে নাকি তিনি এসেছেন। মা বললেন, আপনি যেতে পারেন, আমরা ঠিকই আছি। বৃদ্ধ মহিলা হাসির শব্দ শোনা গেল। মাকে বলল, তোমার মা হাতে রক্ত কেন? কাউকে খুন করেছো নাকি তোমরা? আমরা ওনার কথা শুনে ভয় পেয়ে গেলাম। মা ওনাকে দমকালেন। এরপর আমরা সেই বৃদ্ধাকে ঘরে ঢুকাতে দিই, কারণ আমরা ভেবেছিলাম উনি যদি বাইরে গিয়ে মানুষজনকে বলে বেড়ায় যে এই বাড়িতে খুন হয়েছে, তাহলে যে কেলেঙ্কারি হবে। তাছাড়া বৃদ্ধ মানুষেরা ভূত প্রেত সম্পর্কে বেশি জানে, হয়তো বা উনি কলসিটার রহস্য সম্পর্কে জানতে পারবেন। এই ভেবে আমরা ওনাকে সমস্ত সত্যি কথাটা বললাম। উনি গিয়ে কলসি উপর করে বললেন, কিন্তু অদ্ভুত, তখন কলসিটা একদম খালি ছিল। উনি আবারও হাসলেন, বললেন, তোমরা মিথ্যা কথা বলছো। তখন আমি মেঝেতে পড়ে থাকা চোখটা দেখালাম। উনি বললেন,
কোনো কাক হয়তো জীবন্ত চোখ এনে এখানে ফেলেছে। আমি প্রায় কান্না করে দিলাম। কেউ অবিশ্বাস করলে খুব কষ্ট হয়। আমাকে কাঁদতে দেখে বৃদ্ধ মহিলা মনে হয় কিছুটা হলেও বিশ্বাস হয়েছে আমাদের কথা। তিনি বললেন, আচ্ছা, এত কথা না বলে আগে হাত ধোয়াও, রক্ত তো শুকিয়ে গেছে। আমি আর উনি বেসিনের দিকে গেলাম। মা বিবর্ষ হয়ে ঘরে বসেই রইলেন। আমি হাত ধুচ্ছি, কিন্তু রক্ত উঠছিল না, কারণ রক্তগুলো শুকিয়ে গিয়েছিল। তাই বৃদ্ধটি আমার হাত ডলে পরিষ্কার করে দিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে উঠলাম, কারণ এই মহিলার হাত প্রচণ্ড ঠান্ডা, যেমনটি আমি কলসির ভিতর ছিল। আমি এক ঝটকায় হাত সারিয়ে নিলাম আর ভিতরে চলে গেলাম। উনি আমার পিছন পিছন এলো। মা ওনাকে দেখে বিরক্ত হয়ে বলল, আপনি এখনো যাননি কেন? উনি বললেন, তোমাদের এমন বিপদে ফেলে রেখে আমি কেমনে যাব? মা বিরক্ত হয়ে বললেন, আমাদের কোনো বিপদ নেই, আপনি যান। উনি বললেন, তা ঠিক। উনি চলে যাচ্ছেন। আমরা দরজার আটকানোর জন্য গেলাম। বাইরে বের হওয়ার পর হঠাৎ প্রচণ্ড বাতাসে ওনার মুখের চাদর খানিকটা সরে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওনার দ্বিতীয় চোখটি নেই। কি ভয়ঙ্কর লাগছিল! চোখ ছাড়া মানুষকে কি অদ্ভুত লাগে! আমি ভয়ে একটা চিৎকার দিলাম। মা দৌড়ে এলেন, আর ততক্ষণে বৃদ্ধ মহিলাটি উধাও হয়ে গিয়েছিল। এত তাড়াতাড়ি একটা মানুষ কই গেল আমি বুঝতে পারলাম না। মা বাবাকে ফোন করলেন। বাবা জানালেন তিনি আজও আসতে পারবেন না। বোনকে এমন অবস্থায় ফেলে কিভাবে আসবেন? মা জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো তো, তোরা ওই বাড়িতে আমাদের যেতে কেন মানা করলি? বাবা বলল, হয়তো ফুফার খুব খারাপভাবে মৃত্যু হয়েছিল। আমি দেখলে ভয় পাবো, এই জন্যই আসতে বারণ করেছেন। আমি ওপাশ থেকে এই টাইপের কিছু শুনলাম। বাবা না ফিরতেও বিকালে আমরা দুই ভাই বোন ফিরে এলো। ওরা দুজনেই যেন কোনো নিখোঁজ হয়ে গেছে। রাতে বোনের কাছে শুনলাম ফুপা নাকি খুব ভয়ঙ্করভাবে মারা গেছে। উনি ওনার ঘরের ছিলেন। হঠাৎ করেই উনি চিৎকার শোনা গেল। দরজার ভিতর থেকেই লক ছিল। যতক্ষণে দরজা ভাঙ্গা হয়েছিল ততক্ষণেই উনি মারা গেছেন। কেউ জানে না, নিঃসঙ্গভাবে মেরেছে, কিন্তু ঘরে কেউই ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তাহলে মারলো কে? সেটা তো ফুফু মনে হয় এই ব্যাপারে কিছুই জানেন, কারণ হঠাৎ মায়ের ডাক শোনা গেলে উনি কলসিটা বারান্দা বস্ত করেছেন। বাইকে দিয়ে এই কলসিটা বড় আপুর বাড়িতে পাঠাতে হবে। আমার বোন বলল, এটা ফেলেই দিলে হয়, এত ঝামেলা করার কি আছে? মা দুঃখী গলায় বললেন, ফেলে দেওয়া ঠিক না। এটা তোমার দাদির বিয়ের সময় আর তোমার মা বাবা দিয়েছিলেন। আগে বিয়ের বিভিন্ন হাঁড়ি কলসিতে দিয়ে পিঠাপুলি পাঠানো হতো। মেয়ের শাশুর বাড়িতে উনি অনেক যত্ন করতেন কলসিটার। আমি জিজ্ঞেস করলাম, বাকি হাঁড়ি কলসিগুলো কই? মা বললেন, উনি মারা যাওয়ার পর নাকি বড় চাচা ওনার সব জিনিস ফেলে দিয়েছেন, কিন্তু কলসিটা কি যেন ভেবে রয়ে গেছে এবং এটি আর ফেলে দেননি। এরপর বাইয়া গিয়ে কলসিটা দিয়ে ফেরত এলো। রাতে আজ খানিকটা নিশ্চিন্তে ঘুমিয়েতে গেছি, কিন্তু মাঝরাতে আবারও খাটের নিচ থেকে কলসির ঝনঝন আওয়াজ আসছিল। আমি ভয় পেয়ে গেলাম। মাকে ডাকলাম, ভাই বোনকে ডাকলাম, সবাই কলসিটা দেখলো। মা রেগে বলল, তারিক, তুই কলসিটার তাড়াহুড়া বাড়িতে নিয়ে যাসনি তাই না? আমাকে মিথ্যা বলেছিস। ভাইয়া অবাক হয়ে বলল, সত্যি মা, আমি দিয়ে এসেছি। কিন্তু মা বিশ্বাস করলেন না। শেষে রাতেই ভাইয়া আপুর কাছে ফোন করলেন। আপু বললেন, ভাইয়া কলসি নিয়ে এসেছি। মা বললেন, কিন্তু কলসিটা তো আমাদের সামনেই। আপু বলল কি যে বলল না, এটা তো আমার কাছে তাকের উপর রেখেছি, কিন্তু এখানেই আছে, আর আমিও দেখতে পাচ্ছি। মায়ের মুখ এবার ফ্যাকাশা হয়ে গেল। আমরা সবাই আরও বেশি ভয় পেয়ে গেলাম। এটা কেমনে সম্ভব?
কেমনে হলো এটা? বাবা ফুপুর বাড়ি থেকে ফিরলেন 100 দিন পর, আর তার 2 দিন পর স্পেন থেকে আমার বড় চাচাও ফিরলেন। বড় চাচা 21 বছর ধরে দেশের বাইরে, এর মধ্যে কত চোরাই উড়াই পেরিয়েছে, উনি কখনো আসেননি। কিন্তু হঠাৎ কি এমন হলো যে উনি দেশে ফিরলেন? আমার সাথে কথা বলতে বলতে উনি আমার ঘরের এলেন এবং হঠাৎ করে খাটের তলায় কলসিটা দেখে বেশ চমকে উঠলেন। বললেন, এটা এখানে এলো কি করে? আমি তো এটা আমার সাথে করে স্পেন নিয়ে গিয়েছিলাম মায়ের স্মৃতি হিসাবে। আমি চাচার কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলছেন এসব? আমি জিজ্ঞেস করলাম, চাচা কলসিটা কি এখনো আপনার কাছে আছে? উনি বললেন, না, এটা হারিয়ে গেছে। কিন্তু হারিয়েছে তো স্পেনে, এখানে এলো কিভাবে? এদিকে আপুর ভাইয়া নিজে গিয়ে এটা রেখে এসেছেন। আপু বলছেন তার কাছেই নাকি এখনো আছে। আবার বড় চাচু বলছেন এটা অন্য কথা। আমরা পুরো ঘটনার একটা সহজ ব্যাখ্যা দিয়ে দিলেন। তা হলো দাদিকে আর মা বাবাকে একই রকম কয়েকটা কলসি দিয়েছিলেন, কিন্তু বড় চাচা তবুও মুশড়ে রইলেন। কি মনে করে ফিরতি টিকিট কেটেও ফিরলেন। ওনার এই হঠাৎ আসা আবারও হঠাৎ করে চলে যাওয়ায় উতাল হয়ে যাওয়ার রহস্য আমরা কেউই বুঝতে পারলাম না। কিন্তু ফুফার মৃত্যুতে উনি একটু বেশি চিন্তিত করেছিলেন। খালি পাইয়া বাবা আর তিশির কাছে জানতে চাইলে যে উনি কিভাবে মারা গেলেন। ভীষণ ভয়ও পেতেন। বড় চাচায় চলে যাওয়ার দিন আবহাওয়া খুব খারাপ ছিল, তাই ওই দিন ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। এতে তারা দুশ্চিন্তা আর কয়েক গুণ বেড়ে গেল। কেমন যেন পাগলের মতন করতে লাগলো। খালি বলেছিল আমাকে মেরে ফেলবে। সেদিন খুব জোর বৃষ্টি ছিল। বিকালে আমি আমার করে কয়েকটা ফোঁটা রক্ত দেখেছিলাম। সেই রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখলাম কলসিটা রক্তে পূর্ণ, ঠিক ফুফা মারা যাওয়ার আগের মতন। রক্ত দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েও কাউকে বললাম না সে ব্যাপারে, কারণ বড় চাচা এমনিতেই ভয় পাচ্ছেন। তাছাড়া কলসিটা নিয়ে এমন উদ্ভট ব্যাপার প্রায় রোজই হতো। রাতে ভাইয়া বড় চাচার সাথে গুলো, এবং কারণ উনি ভয় পাচ্ছিলেন, এবং বড় চাচার সাথে আমার ভাইয়াই ঘুমালেন। আমিও ঘুমিয়ে পড়েছি। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলো। বাইরে গিয়ে দেখি বড় চাচা ঘর থেকে চিৎকার আসছে। দরজায় নাকি ভীষণ ভিতর থেকে লোক। ভাইয়া ওয়াশরুমে গিয়েছে আর এসে দেখে দরজা বন্ধ। ভিতর থেকে বড় চাচা চেঁচামেচি করছে। কি ভয়ঙ্কর সব আওয়াজ ভিতর থেকে আসছিল। এক পর্যায়ে দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে বেরিয়ে পড়ছিল। আমাদের পুরো বাড়ি দরজা জানালাগুলো নড়বে বড়বে নড়তাছে। অথচ সে রাতে সবাই মিলে চেষ্টা করেও দরজা ভাঙতে পারেনি। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। ঘরে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ছোট বোন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেল। ঘরে বড় ভাই ছিল না, ছিল কলিজার টুকরা করে অজস্র মাংসের টুকরা, আর মাথাটাও আলাদা করা। তার একটা চোখ নেই, কোথায় নেই। কিন্তু আমি জানি সেই চোখটা হয়তো কলসিতে পাওয়া যাবে। রক্তে চারিদিকে ভেসে যাচ্ছিল। ফুপাও এভাবে মারা গিয়েছিল। তখন ভাইয়া আমাকে বলল, ওখান থেকে আমি আমার ঘরে চলে এলাম, কিন্তু কলসিটা বের করে সেটা উপর করলাম। সেখান থেকে তাজা রক্ত পড়লো, মানুষের মাংস আর দুটো চোখ। একটা পাথরের মতন আরেকটা টাটকা রক্ত পড়ছে। হঠাৎ করে কলসি থেকে একটা কলঙ্কারের মতো হাত বেরিয়ে সব রক্ত মাংস কলসিতে ভরে ফেললো। এমন ভয়াবহ দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সে বেশ কিছুদিন কারোর সাথে কথাও বলেনি। এটা অনেক দিন পরের কথা। কলসি আর আমরা শুতে দেখিনি, কারণ আমার বোন হোস্টেলে চলে গেছে। বড় চাচার মৃত্যুতে ও খুব ভয় পেয়েছিল। ডাক্তার ওকে কয়েক মাস বাড়ি থেকে দূরে থাকতে বলেছিল, আর সেরকম কোনো আত্মীয় না থাকায় কলেজে হোস্টেলেই থাকে।
বাবা সেখানেই তাকে পাঠিয়েছিলেন। যাই হোক, এতদিন বাসায় শুধু আমি আর একা। মাকে নিয়ে বাবা চোখের ডাক্তারের কাছে গেছে, আর ভাইয়া অফিসে। বাসায় বসে আমি ছবির একলাম দেখছিলাম এবং অ্যালবাম লুকিয়ে লুকিয়ে দেখি, কারণ এটা বড় আপুর ছবি আছে। উনি বিয়ের ছবি। এ বাড়িতে বড় আপুর নাম উচ্চারণও নিষেধ, কারণ উনি পরিবারে পছন্দ করা ছেলেকে রেখে অন্য এক গরিব ছেলেকে বিয়ে করেছেন। বড় চাচা এটা শুনে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ তিনি তার ছেলের সাথেই আপুর বিয়ে দিতে চেয়েছিলেন, আর তার কথার উপর বাবা কিছুই বলতে পারলেন না। তাই আপুও বাড়ির জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন। তবে মা তার বাবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে ভালোই সম্পর্ক রেখেছিল। আমি ছবি দেখছি, তখন হঠাৎই দরজায় নক হলো। নক করার ভঙ্গিটা আমার চেনা লাগছিল। দরজা খুলে দেখি সেদিনকার সেই বৃদ্ধ মহিলা, কালো চাদরে মুখ ঢাকা। ওনাকে দেখে আমি ভয়ে দরজাটা বন্ধ করে চলে আসি। ভয় কাটানোর জন্য আপু আর ওর বাবার বুড়ের ছবি দেখছি। হঠাৎ করে যেন বলে উঠল, তোমার বাপ চাচারা কেমন গো? মেয়েটারে বিয়ে দিতে ভালো কিছু একটা দিল না, একটা গয়না অবধি দিল না। আমি তাকিয়ে দেখি সেই মহিলাটা ভয় পেয়ে যায় খুব। তবু মনকে ব্যথা দিয়ে সেই দরজা হয়তো আটকায়নি, তাই উনি চলে এসেছেন। আমি বললাম, আপনি কি চান? কি বলল, কিছু না, একটা কথা বললে চলে যাবে। তুমি হয়তো কলসিটা দেখো, তোমার বোনদেরকেও দেখতে বলো। আমি বললাম, এই ভয়ানক কলসিটা আমি দেখতে পারবো না, আর আমার কোনো বোনই বা এখানে নেই, তাই তাকে দেখাতেও পারবো না। আপনি আসতে পারেন। বৃদ্ধ মহিলা রহস্যময় হাসি বেরিয়ে গেল। আমি একটু পর গিয়ে দেখি দরজার ভিতর থেকে লক। সারা বাড়ি খুঁজে ওনাকে পাই না। তাহলে দরজা আটকালো কি? উনি যদি চলেই গিয়ে থাকে, বয়ে কেঁপে উঠি আমি। তবুও নিজেকে সামলে কলসিটা দেখতে পাই। আগের মতোই ভয়াবহ কিছুই পাবো কি কলসিতে? তবুও গেলাম কলসিটা দেখতে। অনেক পর কলসিটা তবুও জুন শব্দ করতেছে। সাহস করে কলসির ভিতর তাকিয়ে দেখি সেখানে অজস্র গয়না, সবই পুরানো ডিজাইনের, তবে খুব ভারী, আর সবই স্বর্ণের। আমি ভয় পেয়ে যাই। ভুলভাল দেখছি না তো? কি আমি সে সময় হঠাৎ ছোট বোন তিশির ফোন আসে। তিশি ভীষণ গলায় জানায় আজ ওর মাথা ব্যথার জন্য ক্লাসে যায়নি। হোস্টেলে ছিল, ওর রুমমেটরা ছিল না। হঠাৎ অদ্ভুত আওয়াজ পেয়ে খাটের তলায় উকি দেয়, আর ওখানে কলসিটা দেখে। বাসায় যেন ছিল ওইটা, আর অদ্ভুত হলো কলসি ভর্তি সোনার গয়না ছিল। তিশু খুব ভয় পাচ্ছিল। আমি সান্ত্বনা দিয়ে বললাম, ভয় পাস না, এগুলো তোকে দিয়েছে আমাদের দাদি। ও আরো অবাক হয়ে বলল, দাদি তো আমার জন্মের আগেই মারা গেছে। আমি ফোন নামিয়ে রাখলাম, আপুকে ফোন করলাম, বললাম ওনার ঘরের কলসিটা চেক করতে। আপু বাইরে ছিল তখন। কিছুক্ষণ পর ফোন থেকে বিতু গলায় বলল, কলসিটাতে এত গয়না কোথা থেকে এলো? মায়ের কাছে শুনেছি আমাদের দাদি খুবই ধনী পরিবারের ছিলেন, একেবারে জমিদার টাইপ। তার বিয়েতে আর বাবা 200 ভরির মতো স্বর্ণ অলংকার দিয়েছিলেন। আমাদের দাদাও যথেষ্ট ধনবান ছিলেন। তাদের প্ল্যান ছিল দাদা নাতিদের তার জায়গা জমি দিবেন, আর দাদি নাতিদের গয়না। কিন্তু তার আগেই দাদা দাদি দুনিয়া থেকেই চলে গেলেন। তাদের মৃত্যু ছিল অস্বাভাবিক। দাদা দাদির ভিতর অংশগুলো ভালো মতোই খুঁজে মিলেনি, তবে দাদার এক চোখ উপড়ানো ছিল। তার কলসিতেই অনেক মাংসের টুকরা পাওয়া গিয়েছিল। এইসব ঝামেলা বড় চাচাই মিটিয়েছেন, কিন্তু দাদির অলংকার আর পাওয়া যায়নি। এরপর বড় চাচা বিদেশ চলে গেলেন। প্রথমে সবাই ভেবেছিলেন বড় চাচার কাছে গয়না, পরে তিনি স্বীকার করলেন গয়না নিয়েছিলেন তিনি, কিন্তু সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি। সমস্ত কিছু শুনে দুইয়ে দুইয়ে 4 মিলিয়ে চেষ্টা করেছিলেন আমি। হয়তো গয়নার জায়গা বেশি পাওয়ার লোভে দাদা দাদি চাচিকে খুন করেছেন। ফুপা হয়তো তার
সাথ দিয়েছিলেন, এইরকমই হয়েছিল ঘটনাটি। আর ওই বৃদ্ধটি ছিল আমাদের দাদি। এটা তো হইতে পারে, কিন্তু তখন আমি বুঝিনি। এর কিছুদিন পর সব ঠিক হয়ে গেল। পুরো ওই বাড়িতে আসলো, আপু ওই বাড়িতে আসলো। আমরা তিনজনই দাদির অলংকার পেয়ে সাজলাম, কিন্তু জনেই চোখ পানি সলমল করছিল, কারণ আমাদের মনে হচ্ছিল দাদি হয়তো অনেক দূর থেকে আমাদের দেখছেন। এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভালো লেগেছে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। প্রথম ঘটনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসুন দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটি আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। উনি যেইভাবে আমাকে বলছেন আমি সেই রকমভাবে বলার চেষ্টা করব। সময়টা ছিল 1975 সালের দিকে। আমার নানা ছিলেন একজন সাহসী লোক, আর উনি খুব সহজ সরল প্রকৃতির ছিলেন। গ্রামের মানুষই ছিল, তো কৃষি কাজ করতেন এবং ধানের জমি নিয়ে পড়ে থাকতো। গ্রামের সাধারণ মানুষ কাজ এবং তাদের প্রধান জীবিকা। আমার নানা ছিলেন অল্প বয়সী একজন যুবক, 20 বছর এমন হবে। এই বয়সে ছিল নানা কৃষিকাজের পারদর্শী। তো প্রতিদিনের মতোই তিনি ধানের ক্ষেতে ধান লাগানোর আগেই ক্ষেতে পানি দিয়ে পরিপূর্ণ করে রাখতেন। তো প্রতিদিনের মতন সেই দিনই নানা তার ছোট ভাইকে বলে যে, আবুল তুই আজকে আমার সাথে যাবি, ক্ষেতে পানি দেওয়ার জন্য দেওয়া শেষ কইরা দুলা মাছ মাইরা নিয়ে আইবি। আর ছোট ভাই তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমারে কয়টায় ডাক দিতাম? আমারে তুই 4টায় ডাক দিবি, কারণ পানি দিয়া পরে বিলে জাল দিয়া কিছু মাছ ধরমুনে। আর সকালে মাছগুলো কিনবার আসে অনেক মানুষ, ভালো মাছ ধরতে হবে। এই বলে দুজন তাদের রুমে চলে যায়। কিন্তু আমার নানা জানতেন না যে তার জন্য এই বুটটা আর জীবনের কাল হয়ে দাঁড়াবে। তখন নানা নাকি অনুমানিক 3টা হবে, হঠাৎ করে দরজার সামনে ডাকতাছে, এই যে ভাই, ভাই যাবা না? রাত তো পোহাই গেছে। দুই ডাক দেওয়ার সাথে সাথেই আমার নানা উঠে গেলেন। তারপর জাল আর পানি সেটার গ্রামের ভাষায় যেটা বলে হেজ, বেরিয়ে পড়লেন তাড়াতাড়ি। কিন্তু তার ভাই আবুল তার থেকে সব সময় দূরে দূরে থাকতো। যখন বলল, আবুল তুই জালটা দৌড়, আমি হেইটটা নিয়ে আসি, হাড়ি নিয়ে আসি। তখন আবুল বলল, ভাই আমি হারতাম না, তুমি নাইলে আমার কষ্ট করো। তখন নানা বললেন, একটু মায়াবী ভালোবাসতেন তাকে। তখন ছোট ভাইকে বললেন, কারণ সে আবুল পড়াশোনা করে স্কুলে থাকে, কি যে কাজে নেইনি। কিন্তু আর দিলেন না। কিন্তু তিনি খেয়াল করলেন আবুল তার থেকে সবসময় দূরে দূরে হাঁটে। বিষয়টা নানা তেমন আমলে নেননি। তিনি হাঁটতে থাকেন। মাঝ রাস্তায় হঠাৎ দেখলেন আবুল নেই। তখন তিনি ডাক দিলেন, কোনো সাড়া শব্দও নেই। তিনি ভাবতে লাগলেন কোথায় গেল, সব বাদ দিয়ে তাকে খুঁজতে লাগলেন এবং দাঁড়িয়ে চিন্তা করতেছেন। আমার মনে মনে ভয় লাগতে লাগলো। যখন তিনি পকেট থেকে একটা বিড়ি জ্বালাবেন, তখন হঠাৎ করে পিছন থেকে তার ভাই, মানে ওই বলে, আগুনটা ফেলে দে বলছি। এই কথা শুনে পিছনে তাকাতেই দেখে তার ভাই আবুল না, এটা পিচাস দানবের মতন একটা চোখ লাল করে না।
এটা দেখে আমার নানা নাকি অনেক ভয় পেয়ে যান এবং তিনি জোরে জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে থাকেন। তার চিৎকার এতটাই বেশি ছিল যে সবাই তার চিৎকার শুনতে পাচ্ছিল এবং সবাই আশপাশে জড়ো হয়ে গেছিল। পরবর্তীতে সবাই আসার পর ওই সময়টা নাকি ছিল ফজরের একটু ঘনিয়ে, যখন সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে তখনই ভাগ্যক্রমে ওই দিনই সবাই এসেছিল বলেই নানা ওই সময় বেঁচে গিয়েছিলেন। না হলে নানা আর কোনোদিনই ওইখান থেকে বেঁচে ফিরতে পারতেন না। এই ছিল দ্বিতীয় ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি দ্বিতীয় ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসুন তৃতীয় ঘটনায় যাওয়া যাক। এই ঘটনাটি ঘটে বিবাড়িয়াতে আখাউড়া থানার, গ্রামের নাম রুটি। আমি যেই বাসায় থাকি সেই বাসার বাবির ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। তার ভাইয়ের নাম ছিল আলামিন, বয়স তখন 12 বছর। বাবির বাবা মাছ ধরতেন। আলামিনও তার বাবার মতন মাছের নেশা ছিল। ও মাছ ধরতে গেলে নাকি অল্প সময়ের মধ্যে ব্যাগ ভর্তি মাছ নিয়ে আসতো। সবাই বলতো ওর মাছের রেশি আছে। একদিন ঠিক দুপুরবেলা আলামিন তার মাকে বলতে যায় যে আমি পুকুরে গেলাম মাছ ধরতে। আলামিনের মা তেমন কিছুই বললেন না, কারণ বাড়ির সবাই জানা আলামিন সব সময় মাছই ধরে আনে। আলামিনের একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে বিলের মাঝখানের পুকুরে কাছে চলে এলো। উপর থেকেই দেখা যাচ্ছে পুকুরের পানি অনেক কম, অনেক মাছ লাফালাফি করছে। আলামিনের আর সময় নষ্ট না করে পুকুরে নেমে গেল। কই, শিং মাছ, আরও কিছু ছোট ছোট মাছ ছিল। প্রায় ঘন্টাখানিক পর মাছ ধরার পর ব্যাগটা প্রায় ভরেই গেছে। আলামিন ভাবছে আজকের জন্য এনাফ পরিমাণে মাছ ধরে ফেলেছে, এবার বাড়ি যাই। মাছের ব্যাগটা নিয়ে পুকুরে উঠতেই ওর চোখটা যায় পাশের ক্ষেতের দিকে। পুকুরের এক পাশে ছিল একটা কবরস্থান, সেই কবরস্থানের এক পাশে ছিল ফসলের জমি। একটা মরিচ বুনেছে, পুরো ক্ষেতটা মরিচের গুঁড়ো খুব সুন্দর লাল হয়ে আছে, কিন্তু সেই মরিচ ক্ষেতের একটা কালো ছাগল, আর সেই ছাগলটা মরিচের গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে। আলামিন একটু দূর থেকেই কয়েকবার হাত নাড়িয়ে ছাগলটা তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ছাগলটা শুনছেই না। আলামিন একটা মাটির চাকা নিয়ে ছাগলটাকে ডিল মারে, আর সেই ডিলটা ছাগলের পেটে লেগে পড়ে যায়। ছাগলটা ব্যথা পেয়ে চিৎকার দিয়ে ওঠে। আলামিন ছাগলটার দিকে তাকিয়ে আছে। ডিল ছাগলের গায়ে লাগার পর কয়েক সেকেন্ড পরের মধ্যেই ছাগল গায়েব হয়ে যায়। আলামিন একটু ভয় পেয়ে গেলে মনকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, হয়তো ব্যথা পেয়ে দৌড়ে চলে গেছে, আমি দেখতে পাইনি। এই বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু আলামিনের এক পা সামনের দিকে আগাতে পারছে না। মনে হচ্ছিল কেউ যেন তার পা টেনে ধরে আবার সেই পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর পাটা বাড়ির দিকে দিতে পারছে না, কিন্তু সাথে যুদ্ধ করে এক পর্যায়ে হেরে যায় বাধ্য হয়ে, আর সেই পুকুরে নেমে গেল। পুকুরে নামতে কাদায় পা তলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল কে যেন পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চারপাশ ধরে রাখার মতন কিছুই নেই। কাদা ছাড়া কেউ তাকে ডাকবে তেমন কেউ নেই সেখানে। তাও 2-3 বার ডাক দিয়েছে, কেউ আসেন, আমাকে একটু বাঁচান, আমাকে একটু উপরে তুলতে সাহায্য করেন। কোনো সারা শব্দ নেই। কাদায় তলিয়ে যাচ্ছে তার পুরো শরীর। কাদার সাথে সাথে যুদ্ধ করতে করতে প্রায় 30 মিনিট পার হয়ে গেল। আলামিনের কাছে এখন মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক আছে। কাদাগুলো এখন আর তার পা টানছে না। হামাগুড়ি দিয়ে আলামিন উপরে উঠতে আসে। শরীরে বিন্দু মাত্র আর শক্তি অবশিষ্ট নেই। মাছের ব্যাগটা অনেক ভারী মনে হচ্ছে, তবুও কষ্টে ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো।
কিছু দূর যেতেই সামনে তাকাতেই অবাক হয়ে গেল। সেই কালো ছাগলটা রাস্তায় শুয়ে গুগরাচ্ছে। আলামিন ভাবল ছাগলটা অসুস্থ হয়ে গেছে মনে হয়। কাছে গিয়ে ছাগলটা ধরতে যাবে, এমন সময় ছাগলটা উধাও হয়ে গেল। আলামিনের এর বুক কেঁপে উঠল। এমন কি করে হয়, কিভাবে সম্ভব? ছাগলের কথা ভাবতে ভাবতে আবার ও হাঁটা শুরু করলো। আলামিন এবারও নাকি কি জিনিস দেখলো। আবারও সেই হাত দিয়ে ধরতে যায়নি, ও চুপ করে দাঁড়িয়ে দেখছে। এভাবে কিছুক্ষণ পার হওয়ার পর আলামিন সামনের দিকে এগিয়ে যাবার পরক্ষণেই ছাগলটা একটা কুকুরে পরিণত হয়ে গেল। আলামিন এবার অনেক ভয় পেয়ে গেল। কোনো দিন না তাকিয়ে একটা সে দৌড় দিল। তার আর বুঝতে বাকি রইল না, এটা ছাগল নয়, এটা অন্য কিছু। সে সেই ছাগলের উপর ডিল মেরেছিল। সেই ছাগল ছিল গর্ভবতী, যার ফলে তাকে সেই জিন ছাগলটাই কাদার ভিতর টেনে নিয়ে যাচ্ছিল। সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। সে এটাও দেখেছিল সে যে কুকুরটা ছাগল যে কুকুরটা হয়েছিল সেটা ছিল অনেক ভয়ানক এবং তার দিকে দাওয়া করছিল এবং তার দিকে তেড়ে আসছিল। সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা এরকম ঘটনার সম্মুখীন সে আগে কখনোই হয়নি। আলামিন একটু ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ সে বাড়ি চলে যায়। এর অনেক দিন সে অসুস্থ ছিল, সে বিছানা থেকে উঠতেই পারেনি। এখন সে অনেক সুস্থ হয়েছে এবং সে এরকম কাজ আর কখনোই করেনি। সেও তওবা করেছে, সে এরকম কাজ আর করবে না। তো এই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোড যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটা এপিসোডে। ধন্যবাদ সবাইকে।